আজকের থেকে আমি নবম শ্রেণীর ভূগোলের দ্বিতীয় অধ্যায় পৃথিবীর গতিসমূহ এই অধ্যায়টি শুরু করতে যাচ্ছি। ঠিক আছে, তো আজকের ক্লাসের শুরুতেই আমরা জেনে নিই চলো যে পৃথিবীর আবর্তন গতি কি। তো এই আবর্তন গতি তোমরা ক্লাস 6-এ কিছুটা পড়েছ, তাই কি না? আর ক্লাস 9-এও আবর্তন গতি আছে। তো ক্লাস 9-এ তোমাদের একটা প্রশ্ন হতে পারে যে পৃথিবীর আবর্তন গতি কাকে বলে। 2 নম্বর 2 মার্কসের প্রশ্ন হতে পারে, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। ওকে, তো প্রথমে আমি আবর্তন গতি কি বুঝিয়ে দেব, আগে বুঝিয়ে নিই, ঠিক আছে? তারপরে এর উত্তর কিভাবে লিখবে সেটা আমি লিখেও দেব। তাহলে দেখো, যদি আমরা শুধুমাত্র আবর্তন, এই যে পৃথিবীর আবর্তন গতি কাকে বলে প্রশ্নটা আছে, এর মধ্যে শুধুমাত্র এই আবর্তন শব্দের অর্থ বলি, যে আবর্তন মানে কি জানো নিশ্চয়ই। আবর্তন মানে হচ্ছে কোনো বস্তু যদি এক জায়গায় দাঁড়িয়ে থেকে ঘোরে, ঠিক এরকম যখন এক জায়গায় দাঁড়িয়ে থেকে ঘোরে তাহলে সেই ঘোরাটাকে বলা হয় আবর্তন। এবার এই যে পৃথিবী ঘুরছে, তাই তো, তার মানে এটা পৃথিবীর আবর্তন, তাই তো। তো পৃথিবী যে স্পিডে ঘুরছে বা যে গতিতে ঘুরছে সেই গতিটাই হচ্ছে পৃথিবীর আবর্তন গতি। এবার দেখো, পৃথিবীর আবর্তন গতি কাকে বলে এর উত্তর আমি এমনভাবে বুঝিয়ে দেব যাতে তোমরা মুখস্থ না করে শুধুমাত্র আমার বোঝানোর থেকে বুঝে নিয়ে নিজের ভাষায় লিখতে পারো। আর আমি সবসময় সেই চেষ্টাই করি, মুখস্থ না লিখে আগে বোঝো, বুঝে নিয়ে নিজের ভাষায় নিজের মতো করে লেখো, ঠিক আছে? আর আমি এমনভাবে বুঝিয়ে দেব তোমরা সত্যি সত্যি বুঝতে পারবে এবং বুঝে নিজের ভাষায় লিখতে পারবে, ঠিক আছে? তো বুঝতে গেলে পৃথিবীর আবর্তন গতি কাকে বলে সেটা বুঝতে গেলে যে বিষয়গুলো তোমাকে জানতে হবে নিজে উত্তর বানিয়ে লেখার জন্য, সেই বিষয়গুলো আমি এক এক করে আগে বলে নিচ্ছি, তোমরা মন দিয়ে শোনো, ঠিক আছে? দেখো, পৃথিবী কোন দিক থেকে কোন দিকে ঘোরে তোমরা এই যে ছবিতে লক্ষ্য করো, কোন দিক থেকে কোন দিকে ঘুরছে। এটা খুব সহজ, কোন দিক থেকে কোন দিকে। দেখো, ঘড়ির কাঁটার উল্টো দিকে, ঘড়ির কাঁটায় যেদিকে ঠিক এরকম ঘোরে, তাই তো। আর পৃথিবী ঘুরছে কি এভাবে, তার মানে কি ঘড়ির কাঁটার বিপরীতে পৃথিবী ঘোরে। অর্থাৎ এটাকে কি বলা যায়, পৃথিবী পশ্চিম থেকে পূর্ব দিকে ঘোরে। ক্লিয়ার? এটা মনে রাখতে হবে, পৃথিবী কোন দিকে ঘোরে, পশ্চিম থেকে পূর্ব দিকে ঘোরে। এবার দেখো, এই যে লাট্টু বা লাটিম আমরা সবাই দেখছি, তাই তো। তো যদি বলি এই যে লাট্টুটা কার উপর ভর দিয়ে ঘোরে, ঘোরার সময় কার উপর ভর দিয়ে ঘোরে, কার উপর? এই যে লাট্টুর নিচে যে লোহার পিনটা আছে তার উপর ভর দিয়ে ঘোরে, তাই তো। তো যার উপর ভর দিয়ে ঘোরে সেটাকে বলা হয় অক্ষ বা অ্যাক্সিস। বোঝা গেল? তাহলে পৃথিবী যেহেতু ঘুরছে, পৃথিবীরও ঠিক এরকম একটা অক্ষ বা অ্যাক্সিস আছে। এবার দেখো, মনে করো এই হচ্ছে আমাদের পৃথিবী, ঠিক আছে? আর মনে করো পৃথিবীর উত্তর মেরু এখানে আছে আর পৃথিবীর দক্ষিণ মেরু এখানে আছে। ক্লিয়ার? তো এবার উত্তর মেরু আর দক্ষিণ মেরুকে যদি একটা রেখা দিয়ে যোগ করি, এই রেখাটাকে বলা হয় মেরু রেখা। ক্লিয়ার? তাহলে উত্তর মেরু আর দক্ষিণ মেরুকে যে রেখা দিয়ে যুক্ত করা হয়, মানে কাল্পনিকভাবে, সত্যি সত্যি তো আর করা হয় না, কাল্পনিকভাবে যে রেখা দিয়ে যুক্ত করা হয় সেই রেখাটাকে বলা হয় মেরু রেখা, ঠিক আছে? আবার দেখো, এই যে লাট্টু যখন ঘুরছে, তাহলে ঘুরছে মানে তার যে পিনের উপর ভর করে ঘুরছে, তাহলে পৃথিবী যেহেতু ঘুরছে তাহলে পৃথিবীরও কি আছে, পৃথিবীরও কিন্তু এই লাট্টুর মতো একটা পিন থাকার কথা, তাই তো। আমরা কিন্তু কল্পনা করে নিচ্ছি, সত্যি সত্যি নেই, কিন্তু আমরা ধরে নিচ্ছি যে লাট্টুর মতোই পৃথিবীরও একটা এরকম পিন আছে, ঠিক আছে, যার উপর পৃথিবী ভর করে ঘুরছে, ভর দিয়ে ঘুরছে, ঠিক আছে? তো এটাই মনে করো এই লাট্টুর এই পিনটা। ওকে, এটাই মনে করো এই পিনটা। তাহলে পৃথিবী যে ঘুরছে ঠিক এরকম পৃথিবী যে ঘুরছে। ওকে, তো কার উপর ভর করে ঘুরছে? এই যে মেরু রেখা, এর উপর ভর করে ঘুরছে। তো এই যার উপর ভর করে ঘুরছে এটাকেই বলা হয় অক্ষ। তাহলে এটাকে আমরা কি বলছি? মেরু রেখা বলছি। কেন মেরু রেখা? কারণ উত্তর মেরু আর দক্ষিণ মেরুকে যোগ করে সেই জন্য বলছি মেরু রেখা। আর অক্ষ কেন বলছি?
কারণ যার উপর ভর করে ঘোরে সেটা হচ্ছে অক্ষ। এবার দেখো এই যে এই ছবিটাতে উত্তর মেরু কোথায় আছে? একদম ঠিক উপরে এখানে আছে পৃথিবীর উত্তর মেরু বিন্দু, তাই তো? আর একদম এর নিচে ঠিক এখানে আছে কি, সোজাসুজি নিচে আছে দক্ষিণ মেরু বিন্দু, তাই তো? তো যোগ করলাম, এটা কি মেরু রেখা বা অক্ষ? তাহলে অক্ষটা কি আছে? একদম সোজা এরকম দাঁড়িয়ে আছে, তাই তো? একদম লম্বভাবে আছে, তাই তো? তো যদি অক্ষ রকম লম্বভাবে থাকে তাহলে ঠিক পৃথিবী এভাবে ঘুরবে, এই ছবির মতো ঘুরবে, তাই তো? পশ্চিম থেকে পূর্বে ঘুরবে, তাই তো? কিন্তু বাস্তবে আসলে কিন্তু পৃথিবীর উত্তর মেরু এই ছবিতে যেরকম একদম ঠিক মাঝখানে এখানে আছে, বাস্তবে বা সত্যি সত্যি কিন্তু এখানে নেই, এখান থেকে কিছুটা সরে এখানে আসে। মানে মনে করো এখানে আছে, সত্যি সত্যি এখানে আছে, ঠিক মাথা একদম সোজাসুজি উপরে নেই, কি আছে এখানে না থেকে উত্তর মেরুটা কোথায় আছে? এখানে আছে। আর দক্ষিণ মেরু এখানে না থেকে এখানে আছে, মানে এই ছবিতে এখানে আছে। তাহলে আসলে উত্তর মেরু আছে পৃথিবীর এখানে, আর দক্ষিণ মেরু আছে পৃথিবীর এখানে, তাই তো? এবার এখানে যদি যোগ করি, এখানে যদি যোগ করি তাহলে এটা কি মেরু রেখা, তাই তো? এবার এটাই অক্ষ এবং এর উপর কি ভর করে পৃথিবী ঘুরছে, তার মানে কি পৃথিবী থেকে হেলে আছে, তাই তো? পৃথিবী হেলে আছে, তাই তো? মনে রাখবে তাহলে এই যে অক্ষ বা মেরু রেখা কি আছে? হেলে আছে, আর হেলে থেকে পৃথিবী ঘুরছে, ঠিক এই ছবিটার মতো। ঠিক পৃথিবীর অক্ষ বা মেরু রেখা এরকম হেলে আছে, হেলে থেকে পৃথিবী ঘুরছে। ক্লিয়ার? দেখো, আর দেখো তাহলে এই যে পৃথিবী হেলে আছে, আর এই যে এই লাইনটা হচ্ছে কক্ষতল। এই লাইনটা কি? এই লাইনটার নাম কক্ষতল, ঠিক আছে? তাহলে দেখো, তাহলে এটা পৃথিবীর কি মেরু রেখা, তাই তো? আর এটা কি কক্ষতল। তাহলে পৃথিবীর মেরু রেখা আর কক্ষতল এই যে কোণটা উৎপন্ন করেছে, এই কোণটার মান হচ্ছে 66.5°। এটা কিন্তু প্রশ্ন হয় যে পৃথিবীর অক্ষ বা পৃথিবীর মেরুরেখা কক্ষতলের সঙ্গে কত ডিগ্রি কোণ করে হেলে থাকে, কত ডিগ্রি কোণ করে হেলে আসে? 66.5° কোণ করে হেলে থাকে। মনে রাখবে এই যে হেলে আছে, তাহলে পৃথিবীর অক্ষ কক্ষতলের সঙ্গে 66.5° কোণে হেলে আসে, সবসময় একই দিকে হেলে থাকবে, ঠিক যেদিকে আছে ওদিকেই হেলে থাকবে, একই দিকে হেলে থাকবে। এবং সেটা কোন দিকে? ধ্রুবতারার দিকে। ভালো করে মনে রাখবে। তাহলে পৃথিবীর অক্ষ বা মেরুরেখা সবসময় কি একই দিকে হেলে থাকবে, এবং সেটা কোন দিকে? ধ্রুবতারার দিকে হেলে থাকবে, ঠিক আছে? এবার দেখো, তো যদি পৃথিবী এরকম হেলে না থাকতো, যদি অক্ষ এরকম হেলে না থাকতো, যদি অক্ষটা এরকম উলম্ব হতো, ঠিক আছে, যদি এরকম খাড়া হতো, তাহলে দেখো খাড়া হলে কি হতো? তাহলে মনে করো খাড়া হলে, মনে করো এই খাড়া আমি আঁকলাম, এটা মনে করো পৃথিবী, এটা উত্তর মেরু, এটা দক্ষিণ মেরু, তাহলে এটা পৃথিবীর অক্ষ। তাহলে এটা কি পৃথিবীর উলম্ব অক্ষ? এরকম তো নেই, তাই কি না? পৃথিবীর অক্ষটা হেলে আছে, কিন্তু যদি খাড়া থাকতো তাহলে এরকম থাকতো, উলম্ব হয়ে থাকলে এরকম থাকতো, তাই তো? তাহলে এই যে এই কোণটা, যদি বলি এটা কার কার কোণ, এই যে কোণটা তৈরি হলো, এই কোণটা কার কার তো কোণ? বুঝতেই পারছো কার কোণ? এটা কি পৃথিবীর অক্ষ, তাই তো? বা মেরুরেখা। আর এটা কি পৃথিবীর উলম্ব অক্ষ, যদি সোজা দাঁড়িয়ে থাকতো, তাই তো? তাহলে এটা পৃথিবীর মেরুরেখা বা অক্ষ, আর এটা পৃথিবীর উলম্ব অক্ষ। এই দুটার যে কোণ, এই কোণের মান হচ্ছে 23.5°। এটা ভালো করে মনে রাখবে, প্রশ্ন হতে পারে কিন্তু, যে পৃথিবীর মেরুরেখা উলম্ব অক্ষের সঙ্গে, পৃথিবীর মেরুরেখা উলম্ব অক্ষের সঙ্গে কত ডিগ্রি কোণে হেলে থাকে? কত ডিগ্রি? 23.5° কোণে হেলে থাকে। আর পৃথিবীর মেরুরেখা বা অক্ষ এই কক্ষতলের সঙ্গে কত ডিগ্রি কোণ করে হেলে থাকে? 66.5° কোণে হেলে থাকে, ঠিক আছে? তাহলে এটা আবর্তনের দ্বিতীয় বিষয় কি, যে পৃথিবীর মেরুরেখা কক্ষতলের সঙ্গে 66.5° কোণে সর্বদা একই দিকে হেলে থাকে। তাহলে এই বিষয়টা তোমরা বুঝলে, এটা মনে রাখতে হবে। এবার দেখো, পৃথিবী যেরকম নিজে ঘুরছে, তাই তো? নিজে এরকম করে ঘুরছে, পাশাপাশি কি পৃথিবী কি সূর্যের চারদিকেও ঘুরছে,
তাই তো? তাহলে পৃথিবী যেহেতু সূর্যের চারদিকেও ঘুরছে, ফলে পৃথিবীর সামনে সবসময় কে থাকে? পৃথিবীর সামনে সবসময় থাকে কে? সূর্য। তাই তো? তাহলে এটাও মনে রাখতে হবে যে পৃথিবীর সামনে কে থাকে? সূর্য থাকে। তার মানে কি পৃথিবী সূর্যকে সামনে রেখে আবর্তন করছে, তাই তো? সূর্যকে সামনে রেখে ঘুরছে, তাই তো? আর ঠিক এই যে পৃথিবী ঘুরছে, একবার ঘুরতে পৃথিবী একবার পূর্ণ আবর্তন করতে বা একবার ঘুরতে বিশুদ্ধ সময় লাগে 23 ঘন্টা 56 মিনিট 4 সেকেন্ড। মানে একবার পূর্ণ আবর্তন করতে পৃথিবীর সময় লাগে 23 ঘন্টা 56 মিনিট 4 সেকেন্ড। কিন্তু আমরা সময়ের সুবিধার জন্য এই সময়টাকে 23 ঘন্টা 56 মিনিট 4 সেকেন্ড না বলে কত 24 ঘন্টা ধরি বা একদিন বলি, তাই তো? তাহলে দেখো এবার এই যে কাকে বলে আবর্তন গতি, কাকে বলে, এর উত্তর যখন লিখবে তখন এই যে 3টা পয়েন্ট তোমরা শিখলে বা জানলে, এই 3টা পয়েন্টই কিন্তু তোমার উত্তরের মধ্যে থাকতে হবে। মানে আবর্তন গতি কাকে বলে এর মধ্যে থাকতে হবে। তাহলে এর উত্তর তোমরা বানিয়ে কিভাবে লিখবে, দেখো এগুলো থাকবে, উত্তরটাও হবে কিরকম। দেখো যদি এরকম বলি, দেখো কিরকম, যে নির্দিষ্ট গতিতে পৃথিবী সূর্যকে সামনে রেখে নিজ অক্ষ বা মেরুরেখার চারপাশে ঘড়ির কাঁটার বিপরীতে বা পশ্চিম থেকে পূর্বে অবিরাম ঘুরে চলছে তাকে আবর্তন গতি বলে। তাহলে দেখো এইটুকু বললে কি এই সব পয়েন্টগুলো উঠে আসবে, ঠিক আছে? আর যদি তোমাদের পরীক্ষাতে এরকম প্রশ্ন আসে যে পৃথিবীর আবর্তনের বৈশিষ্ট্য কি, পৃথিবীর আবর্তনের বৈশিষ্ট্য কি, তাহলে এই 3টাই হচ্ছে পৃথিবীর আবর্তনের বৈশিষ্ট্য। কি কি? 1 নম্বর কি, যে পৃথিবী ঘড়ির কাঁটার বিপরীতে বা পশ্চিম থেকে পূর্বে ঘোরে। 2 নম্বর, পৃথিবীর মেরুরেখা কক্ষতলের সঙ্গে 66.5 ডিগ্রি কোণে সর্বদা একই দিকে হেলে থাকে। 3 নম্বর, একবার পূর্ণ আবর্তন করতে পৃথিবীর সময় লাগে 23 ঘন্টা 56 মিনিট 4 সেকেন্ড। এই 3টা কি পৃথিবীর আবর্তনের বৈশিষ্ট্য। তো বৈশিষ্ট্য হিসাবেও কিন্তু প্রশ্ন হতে পারে পৃথিবীর আবর্তন গতির বা আবর্তনের বৈশিষ্ট্য লেখো। তাহলে এইটুকু লিখবে, এগুলো লিখবে। এবার আমি পৃথিবীর আবর্তন গতি কাকে বলে এর উত্তর লিখেও দিচ্ছি, তোমরা দেখে নাও। যে নির্দিষ্ট গতিতে পৃথিবী সূর্যকে সামনে রেখে নিজ অক্ষ বা মেরুরেখার চারদিকে পশ্চিম থেকে পূর্বে বা ঘড়ির কাঁটার বিপরীতে অবিরাম ঘুরে চলছে তাকে পৃথিবীর আবর্তন গতি বলে। বিখ্যাত ভূবিজ্ঞানী A.N. স্ট্রলারের মতে দ্য স্পিনিং অফ দ্য আর্থ অন ইটস পোলার এক্সিস ইজ টার্মড এজ রোটেশন। এরপর দেখো পৃথিবীর এই যে আবর্তন গতি, এই আবর্তন গতিকে কিন্তু আহ্নিক গতিও বলে। এটা কিন্তু প্রশ্ন হতে পারে যে আবর্তন গতিকে আহ্নিক গতি বলে কেন। ওকে, তার উত্তর কি হবে দেখো। এই যে অহ্ন, এই অহ্ন শব্দ থেকেই আহ্নিক শব্দটা এসছে, আর এই অহ্ন শব্দের অর্থ হচ্ছে দিন, ঠিক আছে? দেখো তো পৃথিবী একবার আবর্তন করতে কত সময় লাগে, কি বলেছিলাম? 23 ঘন্টা 56 মিনিট 4 সেকেন্ড, তাই তো? তো আমরা সময়ের সুবিধার জন্য কত ধরি? 24 ঘন্টা বা একদিন ধরি, তাই তো? তার মানে পৃথিবীর আবর্তন গতি সম্পন্ন হয় কত সময়ে? একদিনে, তাই তো? তো একদিনে পৃথিবীর আবর্তন সম্পন্ন হয় বলেই পৃথিবীর আবর্তন গতিকে আহ্নিক গতি বলে। এবার দেখো এই মনে করো পৃথিবী, ঠিক আছে? এই পৃথিবী ঘুরছে মানে কি? পৃথিবী আবর্তন করছে, তাই তো? এই ঘোরাটাই কি পৃথিবীর আবর্তন। আর একবার ঘুরতে কত সময় লাগে? 23 ঘন্টা 56 মিনিট 4 সেকেন্ড বা প্রায় 24 ঘন্টা, তাই তো? এবার দেখো মনে করো এখানে একজন দাঁড়িয়ে আছে, মনে করো এখানে একজন দাঁড়িয়ে আছে, আবার মনে করো এখানে একজন দাঁড়িয়ে আছে, আবার এখানে একজন দাঁড়িয়ে আছে, মনে করো। এবার পৃথিবী তো পৃথিবীর মতো ঘুরছে, তাই তো? পৃথিবীর মতো আবর্তন করছে। এবার বলো তো এই যে 3জন কি একই স্পিডে ঘুরছে? কি মনে হয় 3জন কি একই স্পিডে ঘুরছে? 3জন কিন্তু একই স্পিডে বা একই গতিতে কিন্তু ঘুরছে না। দেখো এখানে যে আছে, এই মাঝামাঝি জায়গায় যে আছে, এখানে যে আছে, সে কিন্তু বেশি স্পিডে ঘুরছে। আবার এখানে যে আছে তার স্পিড কিন্তু কম, এখানে যে আছে তার স্পিডও কিন্তু কম।
ঠিক আছে, তার মানে দেখো পৃথিবীর এই মাঝখানে কি স্পিড কিন্তু বেশি, পৃথিবীর ঘূর্ণনের বা আবর্তনের স্পিড বা গতিবেগ বেশি। যত এই উত্তর মেরুর দিকে এবং যত দক্ষিণ মেরুর দিকে যাওয়া যায় এর স্পিড কিন্তু কমতে থাকে। ঠিক আছে, তো এটা কেমন মনে হয় না যে পৃথিবী তো একটাই পৃথিবী ঘুরছে, সব জায়গায় তো একই রকম স্পিড হওয়ার কথা, তাই কি না? কিন্তু তা কিন্তু নয়, মাঝখানে স্পিড বা গতিবেগ বেশি, এই উত্তর মেরুর দক্ষিণ মেরুর দিকে যত যাওয়া যায় গতিবেগ তত কমতে থাকে। তার মানে পৃথিবীর আবর্তনের গতিবেগ সর্বত্র সমান নয়, তাই তো? কোথাও বেশি কোথাও কম। এটাও কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন আসতে পারে পরীক্ষাতে যে পৃথিবীর আবর্তনের গতিবেগ সর্বত্র সমান নয় কেন? 3 মার্কসের প্রশ্ন হতে পারে। ঠিক আছে, তো এই যে এই প্রশ্নটার কিন্তু উত্তর নিয়ে আমার ক্লাস করাই আছে, ইউটিউবে ক্লাস করাই আছে, তোমরা ইউটিউব থেকে সার্চ করে বের করতে পারবে। কি করে বের করবে? যে তোমরা ইউটিউবে সার্চ করবে যে পৃথিবীর আবর্তনের গতিবেগ সর্বত্র সমান নয় কেন, এইটুকু লিখবে বাই নিকুঞ্জ স্যার, তাহলেই ইউটিউবে চলে আসবে। তোমরা ওখান থেকে ওই ক্লাসটা দেখে নিও। ওকে, তো আশা করি বুঝতে পেরেছো। আজকের ক্লাস আমি এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আবার দেখা হবে পরের ক্লাসে।